এই কাহিনীতে আপনারা দেখবেন কিভাবে ক্যাপ্টেন ফিলিপস ডাকাতদের হাত থেকে তার জাহাজ ও তার সঙ্গীদের রক্ষা করে, আর ডাকাতরা যখন তাকে তুলে নিয়ে যায় তখন তার সাথে কি কি ঘটনা ঘটে। এই মুভিটি ক্যাপ্টেন রিচার্ড ফিলিপের জীবন থেকে নেওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। কাহিনী শুরু হয় সোমালিয়া থেকে, যেখানে কিছু সামুদ্রিক ডাকাত প্ল্যান করছিল কিভাবে সমুদ্রে ডাকাতি করা যায়। তারা তাদের সাথে কিছু স্থানীয় জেলেদেরকেও নিয়ে নেয়। এরপর সবাই দুইটি ছোট স্পিডবোট এবং একটি বড় ট্রলারে করে সমুদ্রের উদ্দেশ্যে রওনা হয়। সমুদ্রে গিয়ে তারা সকল জাহাজের উপর নজরদারি করছিল। তারা দেখে যে সব জাহাজগুলো প্রায় কাছাকাছি অবস্থান করছিল, যার কারণে তাদেরকে লুট করা প্রায় অসম্ভব। এর মধ্যেই তারা মোম্বাসাগামী একটি জাহাজ দেখতে পায়, যেটি সবগুলো জাহাজ থেকে অনেক দূরে ছিল। ডাকাতদের কাছে অনেক অত্যাধুনিক হ্যাকিং ইকুইপমেন্ট ছিল, যেটা দিয়ে তারা জাহাজের রেডিও সিগন্যাল হ্যাক করে, যার কারণে তারা রেডিওর সকল কথাবার্তা শুনতে পারছিল। তারা জানতে পারে যে এই জাহাজটি তাদের রুট দিয়েই মোম্বাসা যাবে। অন্যদিকে দেখা যায় ওই জাহাজের ক্যাপ্টেন রিচার্ড ফিলিপ আগে থেকেই জানত যে তাদের জাহাজ যেই রুটে মোম্বাসা যাচ্ছিল সেই রুট অনেক ভয়ঙ্কর, যে কোনো সময় ডাকাতরা আক্রমণ করতে পারে, তাই সে আগে থেকেই সাবধান ছিল। ক্যাপ্টেন ফিলিপ যখন দূরবীন দিয়ে বাইরে দেখছিল, সে লক্ষ্য করে যে দুটি স্পিড বোট অনেক দ্রুত গতিতে তাদের দিকেই আসতেছে। বোটগুলো অনেক দূরে থাকার কারণে ক্যাপ্টেন বুঝতে পারছিল না এগুলো জেলেদের বোট নাকি ডাকাতদের বোট। তখন ক্যাপ্টেন বুদ্ধি করে জাহাজকে বামে নিতে বলে। পরক্ষণেই সে লক্ষ্য করে যে ওই বোট দুটো বাম দিকে এসে তাদেরকে ফলো করছিল। এবার ক্যাপ্টেন কনফার্ম হয়ে যায় যে এগুলো আসলেই ডাকাতদের বোট। ক্যাপ্টেন সাথে সাথেই তাদের হেড অফিস দুবাইতে কল করে তাদেরকে বিষয়টা ইনফর্ম করে। হেড অফিস থেকে জানানো হয় যে আপনার কমপ্লেন রেজিস্টার করা হয়েছে, আপনি জাহাজের সমস্ত দরজা বন্ধ করে নিন, হতে পারে এগুলো মাছ ধরা জেলেদের বোট। তখন ক্যাপ্টেন বলে, না, এগুলো জেলেদের বোট না। এই কথা বলেই ফোন রেখে দেয়। কিছুক্ষণের মধ্যেই ওই বোটগুলো জাহাজের 1 কিলোমিটার রেঞ্জের মধ্যে চলে আসে। ক্যাপ্টেন দূরবীন দিয়ে তাকিয়ে দেখে বোটের সবার কাছে ভারী অস্ত্রশস্ত্র আছে। এই দৃশ্য দেখে ক্যাপ্টেন পুরোপুরি কনফার্ম হয়ে যায় এগুলো ডাকাতদের বোট। এরপর ক্যাপ্টেন পুলিশের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু এর আগেও বেশ কয়েকবার চেষ্টা করেও পুলিশের সাথে কন্ট্যাক্ট করতে ব্যর্থ হয়। তখন ক্যাপ্টেনের মাথায় একটা বুদ্ধি আসে। সে চালাকি করে টেলিফোনে পুলিশের সাথে কথা বলা শুরু করে, আর গলার আওয়াজ পরিবর্তন করে বলে যে 5 মিনিটের মধ্যেই তোমাদের কাছে আর্মির হেলিকপ্টার পৌঁছে যাবে। আসলে ক্যাপ্টেন বুঝতে পারছিল যে তাদের রেডিও হ্যাক হয়েছে, তাই ডাকাতেরা তার সকল কথাবার্তা শুনছিল। ডাকাতেরা যখন রেডিওতে শুনতে পায় যে 5 মিনিটের মধ্যে আর্মির হেলিকপ্টার আসবে, সাথে সাথেই তারা জাহাজকে ফলো করা বন্ধ করে দেয়। কিন্তু একটি বোট এখনও তাদেরকে ফলো করছিল। এবার ক্যাপ্টেন নতুন প্ল্যান করে। সে জাহাজে স্পিড কমিয়ে জাহাজকে ডানে বামে ঘুরাতে থাকে, যার কারণে অনেক বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। এই ঢেউয়ের আঘাতে ওই বোটের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এই সুযোগে ক্যাপ্টেন ফিলিপস জাহাজ নিয়ে অনেক দূরে চলে যায়। রাত্রিবেলা সকল ক্রু মেম্বাররা একটি মিটিং করে। মিটিংয়ে আলোচনা হয় যে ডাকাতরা যদি আবারও হামলা করে তখন আমরা কি করব। তখন ক্যাপ্টেন বলে, তারা যদি আবার হামলা করে তাহলে আমরা তাদেরকে প্রতিরোধ করব, যেভাবে আজকে আমরা তাদেরকে প্রতিরোধ করেছি। তখন একজন ক্রু বলে, আমাদের কাজ হচ্ছে জাহাজ চালানো, যুদ্ধ করা না। তাছাড়া কোম্পানি আমাদেরকে এতটাও বেশি টাকা দেয় না যার জন্য আমরা যুদ্ধ করব। তখন আরেকজন বলে, আমরা যদি জাহাজকে ফুল স্পিডে চালাই তাহলে 8 ঘন্টার মধ্যে 100 থেকে 150 মাইল ফিরে যেতে পারব। তখন ক্যাপ্টেন বলে, আমরা আফ্রিকার যে জায়গায় আছি এই জায়গায় ডাকাতদের 5টি গ্যাং অ্যাক্টিভ আছে। আমরা যেখানেই যাই না কেন প্রতি 300 মাইল পর পর আমাদেরকে তাদের সম্মুখীন হতে হবে। সেই জন্য আমরা যেদিকে যাচ্ছিলাম ওই দিকে যাওয়াই আমাদের জন্য ভালো হবে। আর তারা মোম্বাসার দিকেই অগ্রসর হতে থাকে। পরের দিন ওই ডাকাতেরা আবারও তাদেরকে ফলো করতে থাকে। আজকে তারা তাদের বোটের ডাবল ইঞ্জিন লাগিয়েছে, যার কারণে জাহাজের বড় বড় ঢেউয়ের মধ্যে দিয়েও বোট চালিয়ে যেতে পারছিল। এটা দেখে ক্যাপ্টেন আবারও পুলিশের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। এইবার পুলিশের সাথে কন্ট্যাক্ট হয়ে যায়। সে যখন পুলিশকে জানায় একদল ডাকাত তাদের বোটে আক্রমণ করার চেষ্টা করতেছে, তখন পুলিশ জানায়, যত দ্রুত সম্ভব আমরা আপনাদের কাছে সাহায্য পাঠাচ্ছি। এরপর ক্যাপ্টেন জাহাজের
জাহাজের চারপাশে পানির পাইপ অন করে দেয়, যাতে করে ডাকাতদের বোট পানির প্রেসারে জাহাজের কাছে আসতে না পারে। কিন্তু এত কিছুর পরেও 4 জন ডাকাত তাদের জাহাজে পৌঁছে যায়। এটা দেখে ক্যাপ্টেন সকল ক্রু মেম্বারদের ইঞ্জিন রুমে লুকিয়ে থাকতে বলে। সে আরও বলে, যতক্ষণ পর্যন্ত আমি পাসওয়ার্ড না বলবো, যাই হয়ে যাক না কেন, তোমরা কেউ বের হবে না। এরপর ওই ডাকাতেরা ক্যাপ্টেন ফিলিপ আর তার 2 ক্রু মেম্বারকে বন্দি করে ফেলে। তখন ডাকাতেদের বস মিউচে ক্যাপ্টেনকে বলে, তোমরা ভয় পেও না, আমরা এখানে কাউকে মারতে আসিনি, আমাদের চাহিদা মতো টাকা পেলে আমরা তোমাদেরকে ছেড়ে দেব। তখন ক্যাপ্টেন বলে, আমাদের কাছে মাত্র $30,000 আছে। এই জাহাজের কন্টেনারের মধ্যে খাবার দাবার আর কাগজপত্র ছাড়া আর কিছুই নেই। তুমি চাইলে ওই $30,000 নিয়ে যেতে পারো। তখন মিউচে বলে, তোমার কি আমাদেরকে ভিখারি মনে হয়? তুমি তোমার বাকি ক্রু মেম্বারদের এখানে আসতে বলো। এরপর ক্যাপ্টেন সকল ক্রু মেম্বারদেরকে উপরে আসতে বলে, কিন্তু কেউ উপরে আসে না, কারণ ক্যাপ্টেন পাসওয়ার্ড বলেনি। ইতিমধ্যেই ইঞ্জিন রুম থেকে জাহাজের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়। ইঞ্জিন বন্ধ হতেই মিউচে ক্যাপ্টেনকে বলে, এটা কিভাবে বন্ধ হলো? তখন ক্যাপ্টেন বলে, আমরা অনেক জোরে জাহাজ চালিয়েছিলাম, যার কারণেই হয়তো ইঞ্জিন খারাপ হয়ে গেছে। এরপর মিউচে নিজে অ্যানাউন্সমেন্ট করে বলে, বাকি মেম্বাররা যদি দ্রুত উপরে না আসে, তাহলে প্রতি 1 মিনিট পর পর তারা একজন করে ক্রু হত্যা করা শুরু করবে। কিন্তু এই হুমকির পরেও কেউ উপরে আসে না, কারণ ক্যাপ্টেন অর্ডার করেছিল, যা কিছুই হয়ে যাক না কেন, তার পাসওয়ার্ড না বলা পর্যন্ত কোনো মতেই উপরে আসা যাবে না। এরপর ক্যাপ্টেন মিউচেকে তাদের লোকজনকে না মারার জন্য কনভিন্স করে ফেলে। তখন মিউচে বলে, আমি নিচে গিয়ে নিজে চেক করে সবাইকে উপরে নিয়ে আসব। ঠিক তখনই ক্যাপ্টেন ফিলিপ চালাকি করে হাতের ওয়াকিটকি চালু করে দেয় আর বলে, নিচের ইমার্জেন্সি লাইট যদি অফ হয়ে যায় তাহলে আমরা অন্ধকারে তাদেরকে খুঁজে পাব না। ওয়াকিটকির মাধ্যমে নিচে ক্রু মেম্বাররা তার কথা শুনতে পায়। তারা বুঝে যায় যে তাদের এখন ইমার্জেন্সি লাইট অফ করতে হবে। তখন ক্রু মেম্বারকের মধ্য থেকে একজন ইমার্জেন্সি লাইট অফ করতে যায়, আরেকজন খাবার পানি আনতে কিচেনে যায়। এরপর ক্যাপ্টেন ফিলিপ মিউচে আর তার এক সঙ্গীকে নিয়ে নিচে ক্রু মেম্বারদের খুঁজতে যায়, কিন্তু ক্যাপ্টেন ইচ্ছা করেই তাদেরকে উল্টাপাল্টা জায়গায় ঘোরাতে থাকে। কিন্তু পথিমধ্যেই মিউচে জাহাজের ম্যাপ দেখে ফেলে আর বলে, আমাদেরকে ইঞ্জিন রুমে নিয়ে চলো। তখন ক্যাপ্টেন বলে, ইঞ্জিন রুমে যাওয়ার আগে আমাদেরকে খাওয়ার পানি নিতে হবে, কারণ ইঞ্জিন রুমের তাপমাত্রা অনেক বেশি। এরপর তারা কিচেনে খাবার পানি নিতে যায়, কিন্তু ক্যাপ্টেন ফিলিপ সেখানে ওই ক্রু মেম্বারকে দেখে ফেলে যে একটু আগেই পানি নিতে এখানে এসেছিল। সে ফ্রিজের পাশেই লুকিয়েছিল। এরপর মিউচে যখন কিচেনের ভিতরে ঢুকতে যাচ্ছিল, তখন ক্যাপ্টেন মিউচেকে বলে, খালি পায়ে কিচেনে ঢোকা নিরাপদ নয়। তাই তারা পানি নিয়ে সেখান থেকে ইঞ্জিন রুমের দিকে চলে যায়। যেই ক্রু এখানে লুকিয়েছিল সেই শুনে ফেলে যে ডাকাতেরা খালি পায়ে আছে, তাই সে ওয়াকিটকিতে ইঞ্জিন রুমে থাকা মেম্বারদেরকে বলে, ডাকাতেরা খালি পায়ে আছে, তাই তোমরা ইঞ্জিন রুমের দরজায় কাচের টুকরো বিছিয়ে রাখো। মিউচে আর তার সঙ্গী ইঞ্জিন রুমের দরজা খুলে ভেতরে ঢুকতে গেলেই মিউচের সঙ্গী পায়ের মধ্যে কাচের টুকরো ঢুকে যায়। সে অনেক জখম হয়ে যায়। এরপর মিউচে ইঞ্জিন রুমের ভিতরে জাহাজের ক্রু মেম্বারদের খুঁজছিল, কিন্তু হঠাৎ করেই সেখানে লাইট অফ হয়ে যায়। এই ঘটনায় মিউচে অনেক রেগে যায় আর ক্যাপ্টেন ফিলিপকে বলে, এইসব কি হচ্ছে? ক্যাপ্টেন বলে, আমি কিভাবে জানব? আমি তো তোমার সাথেই আছি। এর মধ্যেই মিউসের সঙ্গীর পায়ে প্রচণ্ড ব্যথা আর রক্তক্ষরণ শুরু হয়ে যায়, যার কারণে তার পায়ে ড্রেসিং করার জন্য মিউসে ক্যাপ্টেন ফিলিপকে তার সঙ্গীকে নিয়ে উপরে পাঠায়। সে একাই ইঞ্জিন রুমের ভিতরে ক্রু মেম্বারদেরকে খুঁজতে থাকে। এখানে মিউসেকে একা পেয়ে ক্রু মেম্বাররা তাকে বন্দি করে ফেলে। এরপর ক্যাপ্টেন আর মিউসের সঙ্গী যখন উপরে কন্ট্রোল রুমে পৌঁছায়, তখন ইঞ্জিন রুম থেকে ক্রু মেম্বাররা ওয়াকি টকিতে বাকি ডাকাতদের বলে, তোমাদের বস মিউসে এখন আমাদের কবজায়। তাকে বাঁচাতে চাইলে ক্যাপ্টেন ফিলিপস আর আমাদের ওই 2 সঙ্গীকে ছেড়ে দাও। এরপর ক্যাপ্টেন ফিলিপ মিউসের সঙ্গে ওয়াকি টকিতে কথা বলে। সে বলে যে তোমাদের যাওয়ার জন্য আমি লাইফ বোটের ব্যবস্থা করতে পারি। তাছাড়া আমাদের কাছে যে $30,000 আছে সেটাও তোমাদেরকে দিয়ে দেব, কিন্তু তোমাকে কথা দিতে হবে যে তোমরা আমাদের কোনো ক্ষতি করবে না।
অন্য কোনো উপায় না থাকায় মিউসি ক্যাপ্টেন ফিলিপসের প্রস্তাবে রাজি হয়। এরপর ক্যাপ্টেন ফিলিপস $30,000 বের করে আনে আর ডাকাতদের মধ্যে থেকে একজনকে কিভাবে লাইফবোট চালাতে হয় সেটা শিখিয়ে দেয়। এরপর ডাকাতেরা মিউসিকে ছেড়ে দিতে বলে। মিউসে যখন লাইফবোটের ভিতরে আসে তখন তার পিছনে থাকা সঙ্গীকে ইশারা দেওয়ার সাথে সাথে সে ক্যাপ্টেন ফিলিপসকে বন্দুক দিয়ে আঘাত করে লাইফবোটের দরজা বন্ধ করে দেয়। এরপর তারা লাইফবোট সমুদ্রে ভাসিয়ে দেয়। তারা এখন ক্যাপ্টেন ফিলিপসকে বন্দী বানিয়ে তাদের সাথে নিয়ে যেতে থাকে। এখন ক্যাপ্টেন ফিলিপের ক্রু মেম্বাররা জাহাজ নিয়ে লাইফবোটকে ফলো করতে থাকে। এর মধ্যেই ইউএস নেভি সেখানে পৌঁছে যায়। তারা ড্রোন দিয়ে লাইফবোটটিকে পর্যবেক্ষণ করতে থাকে। ডাকাতেরা লাইফবোট নিয়ে তাদের দেশ সোমালিয়ার দিকে এগোতে থাকে, যাতে সেখানে পৌঁছানোর পর জাহাজ কোম্পানি থেকে ক্যাপ্টেনের জন্য মুক্তিপণ নিতে পারে। এই ডাকাতগুলোর মধ্যে কোনো ডর ভয় ছিল না, কারণ এরা সব সময় এক ধরনের পাতা খেয়ে নেশা করত। কিন্তু এতক্ষণে তাদের ওই পাতাগুলো শেষ হয়ে যায়, যার কারণে তাদের এখন ভয় লাগতে শুরু করে। এমনকি 4 জনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ইতিমধ্যেই ইউএস নেভি লাইফবোটের কাছাকাছি চলে আসে। এটা দেখে ডাকাতেরা অনেক ভয় পেয়ে যায়। তখন ইউএস নেভি কন্ট্রোল রুম থেকে রেডিওতে ডাকাতদের সাথে কন্ট্যাক্ট করে। মিউসে ভয় ভয় বলে, আমরা আল কায়দার লোক না, আমরা একেবারে সাধারণ মাছ ধরার জেলে, প্লিজ আমাদেরকে গুলি করবেন না। তখন কমান্ডার বলে, তোমরা যদি ক্যাপ্টেন ফিলিপকে ছেড়ে দাও তাহলে আমরা তোমাদেরকে যেতে দিব। কিন্তু মিউসে ক্যাপ্টেন ফিলিপকে ছাড়তে রাজি হয় না। উল্টো কমান্ডারকে বলে, ক্যাপ্টেনকে নিতে হলে আমাদেরকে $10 মিলিয়ন মুক্তিপণ দিতে হবে। এটা শুনে কমান্ডার বলে, $10 মিলিয়ন অনেক টাকা, এত টাকা ম্যানেজ করতে হলে অনেক সময়ের দরকার। আমরা এই বিষয় নিয়ে কোম্পানির সাথে আলোচনা করতেছি, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদেরকে খাবার দিতে চাই। তখন মিউসে পানি ও খাবারের জন্য রাজি হয়, কারণ তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পানি ও খাবার ছিল না। এর কিছুক্ষণ পর ইউএস নেভির 2টি স্পিড বোট তাদের কাছে আসে আর তাদেরকে বলে, আমরা প্রথমে ক্যাপ্টেন ফিলিপের সাথে কথা বলতে চাই। তারা ক্যাপ্টেন ফিলিপকে বাইরে আনে। তখন ক্যাপ্টেন ফিলিপ নেভির লোকজনের কাছে জিজ্ঞেস করে, আমার পরিবার কি জানে আমি কোথায় আছি? তখন তারা বলে, আমরা আপনার পরিবারকে প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছি। তখন ক্যাপ্টেন ফিলিপ আবারও বলে, আমার পরিবারের জানা উচিত যে আমি লাইফবোটের সিট নাম্বার 15তে বসে আছি। আসলে এটি একটি মেসেজ ছিল ইউএস নেভির জন্য, যাতে নেভির লোকজন বুঝতে পারে যে লাইফবোটের ঠিক কোন জায়গায় ক্যাপ্টেন ফিলিপসের অবস্থান। এর মধ্যেই মিউসের এক সঙ্গীর লক্ষ্য করে যে মিউসে নেভির লোকজনের সাথে অনেক অদরকারি কথা বলতেছে, যার কারণে সে ক্যাপ্টেন ফিলিপসের কানের পাশে ফাঁকা গুলি চালায়। গুলির শব্দে নেভির লোকজন দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর নেভির লোকজন লাইফবোটের রেডিওতে কন্ট্যাক্ট করে আর ক্যাপ্টেন ফিলিপস তাদেরকে জানায় সে ঠিক আছে। এর মধ্যেই সেখানে রাত হয়ে যায়। এমনকি লাইফবোটটি সোমালিয়ার অনেক কাছাকাছি চলে আসে। আর লাইফবোট যদি একবার সোমালিয়া পৌঁছে যায় তখন ইউএস নেভি আর কোনোভাবেই তাদেরকে খুঁজে বের করতে পারবে না। ক্যাপ্টেন মিউসেকে বলে, আমি প্রস্রাব করব। মিউসে তাকে বাইরে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। ক্যাপ্টেন যখন বাইরে আসে সে লক্ষ্য করে যে ডাকাতটির পায়ের মধ্যে কাচের টুকরো ঢুকেছিল সেই ডাকাতটি তার পাশেই দাঁড়িয়ে আছে। এই সুযোগে ক্যাপ্টেন ফিলিপস তাকে পানির মধ্যে ধাক্কা দিয়ে নিজেও পানিতে ঝাঁপ দেয়। ক্যাপ্টেন নেভির জাহাজের দিকে সাঁতরাতে থাকে। ইউএস নেভির লোকজন লক্ষ্য করে যে লাইফবোট থেকে 2 জন পানিতে ঝাঁপ দিয়েছে, কিন্তু অন্ধকারের কারণে তারা কনফার্ম করতে পারে না কোনটি ক্যাপ্টেন ফিলিপস আর কোনটি ডাকাত দলের সদস্য। ইউএস নেভি কিছু করার আগেই মিউসে লাইফবোট চালিয়ে ক্যাপ্টেন ফিলিপসের কাছে চলে আসে আর আরেকবারের মতো তাকে বন্দী করে ফেলে। ইতিমধ্যেই এখানে হেলিকপ্টারের মাধ্যমে ইউএস সিলও পৌঁছে যায়। তারা 4 দিক থেকে লাইফবোটটিকে ঘিরে ফেলে। তারা ডাকাতদেরকে হুমকি দিয়ে বলে, তোমরা যাই করো না কেন তোমাদেরকে কোনোভাবেই সোমালিয়া যেতে দেওয়া হবে না, শুধুমাত্র ক্যাপ্টেনকে ছেড়ে দিলেই তোমাদেরকে ছাড়া হবে। কিন্তু ডাকাতরা খুব ভালো করেই জানে এরকম কিছুই হবে না। তাই মিউসে ক্যাপ্টেন ফিলিপকে গান পয়েন্টে বাইরে নিয়ে আসে আর রেডিওতে বলে, কেউ যদি কোনো রকম চালাকি করো তাহলে আমরা ক্যাপ্টেন ফিলিপকে এখানেই গুলি করে দিব। তখন অন্য পাশ থেকে অফিসার মিউসেকে বলে, আমরা তোমাদের সাথে টাকা পয়সার ডিল করতে প্রস্তুত, কিন্তু তার জন্য তোমাদের একজনকে আমাদের কাছে আসতে হবে। তখন মিউসে যাওয়ার জন্য প্রস্তুত হয়।
পরের মুহূর্তেই এখানে দুটো বোট চলে আসে। একটি বোট লাইফ বোটের পিছনে একটি রশি বেঁধে দেয় আর একটি ডিভাইস লাগিয়ে দেয়, যাতে করে এখানে চলমান সকল কথাবার্তা তারা শুনতে পারে। অন্য বোট সামনে দিয়ে ক্যাপ্টেন ফিলিপকে একটি হলুদ টি-শার্ট দেয় আর তাকে বলে, যাই হয়ে যাক না কেন তুমি তোমার সিট থেকে এক চুল নড়বে না। এরপর তারা মিউসেকে নিয়ে ইউএস নেভির জাহাজে চলে যায়। বাকি 3 জন লাইফ বোটের মধ্যেই থাকে। এরপর ইউএস নেভি তাদের লাইফ বোটের উপরে অনেক পাওয়ারফুল লাইট জ্বালিয়ে দেয়, যার কারণে ডাকাতরা আশেপাশে কিছুই দেখতে পায় না। এই সুযোগে স্নাইপাররা তাদের পজিশন নিয়ে নেয়, কিন্তু তারা একসাথে 3 জনকে নিশানায় আনতে পারছিল না। ইতিমধ্যেই তারা লাইফ বোটের রশিটি তাদের দিকে টানতে থাকে। ডাকাতেরা এই বিষয়টিতে খুব বেশি নজর দেয় না, কারণ তারা ভেবে নিয়েছে সবকিছু তাদের কন্ট্রোলে আছে, এমনকি তাদের একজন ডিল করার জন্য জাহাজে আছে। এর মধ্যেই ক্যাপ্টেন ফিলিপসের মনে হতে থাকে সে আর কোনোভাবেই বেঁচে ফিরবে না, কারণ লাইফ বোটের ভেতরে পরিস্থিতি অনেক উত্তেজিত ছিল। মৃত্যু সন্নিকটে দেখে ক্যাপ্টেন তার পরিবারকে একটি চিঠি লেখার চেষ্টা করে, কিন্তু ডাকাতরা দেখে ফেলায় তার সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এক পর্যায়ে ডাকাতরা তাকে আটকে ফেলে। তারা তার হাত আর চোখ বেঁধে দেয়। এতক্ষণে তারা বুঝে যায় যে ইউএস নেভি তাদের সাথে গেম খেলতেছে, তাই তাদের মধ্যেকার সবচেয়ে ভয়ঙ্কর ডাকাতটি সিদ্ধান্ত নিয়ে ফেলে যে তারা ক্যাপ্টেন ফিলিপসকে গুলি করবে, কিন্তু বাকি 2 জন তার সাথে একমত হয় না। অন্যদিকে আমেরিকান স্নাইপাররা কোনোভাবেই 3 জনকে একসাথে নিশানায় আনতে পারছিল না, শুধুমাত্র 2 জন তাদের নিশানায় আছে। তখন নেভি কমান্ডার লাইফ বোটের রশি টানা বন্ধ করতে বলে। রশি টানা বন্ধ করার সাথে সাথে লাইফ বোটে ধাক্কা লাগে, আর এক মুহূর্তের জন্য 3 জন ডাকাতি একসাথে স্নাইপারদের নিশানায় চলে আসে। এই এক মুহূর্তের মধ্যেই স্নাইপাররা 3 জনকে একসাথে গুলি করে দেয়। মুহূর্তের মধ্যেই 3 জন ডাকাতি মারা যায়। এরপর ক্যাপ্টেন ফিলিপকে লাইফ বোট থেকে উদ্ধার করা হয়। যদিও ক্যাপ্টেন ফিলিপ এখনও অনেক ঘোরের মধ্যে আছে, কিন্তু তার জীবন বেঁচে যায়। এখানেই এই মুভি শেষ হয়। জাহাজের মধ্যে থাকা ওই ডাকাত মিউসের 33 বছরের জেল হয়, যে এখনও জেল খাটছে। এই ঘটনা একটি সত্য ঘটনা, যেটা ক্যাপ্টেন রিচার্ড ফিলিপের সাথে 2009 সালে ঘটেছিল, আর 2013 সালে এই কাহিনীর উপর মুভি নির্মাণ করা হয়।